তোমাদের পরিবারের সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদেরকে জিজ্ঞাসা করতে হবে না, আমি ফার্স্ট ক্লাসে আমরা একটা জেনারেল ইন্ট্রোডাকশন পড়েছিলাম এবং আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম কিছু স্লাইড, যার মধ্যে ছিল প্রধানত ফিড প্রসেসিং কি, ফিড কি, যে জিনিসটা তোমরা অনেক আগে থেকেই জানো একটু একটু করে। এবং এই ফিড কি এটা জানার তোমাদের কিন্তু শেষ নেই, বলতে পারো ম্যাডাম লেভেল 3-তে এসেও আমরা জানছি ফিড কি, লেভেল 4-এ যেও তোমাদেরকে জানতে হবে ফিড কি। কারণ এই যে একটা ফিড, এই শব্দটা নিউট্রিশন এবং ফিড একটা আরেকটার সাথে যে ওতপ্রোতভাবে জড়িত, এটার বিভিন্ন ডাইমেনশনে আমরা সেটাকে ডিফাইন করতে পারি। তোমরা যতই সিনিয়র হবে তোমাদের সেই ডাইমেনশনের ডেপথনেসটা বেড়ে যাবে এবং তোমরা হয়তো সেটা অলরেডি বুঝতে পারছো যে প্রথমে একটা সি ফিডের শর্ট ডেফিনেশন পড়েছিলে, দেন আস্তে আস্তে ফিড সম্পর্কে কিন্তু তোমরা আরো ডিটেলস জানছো। আমি আরো কিছু বলেছিলাম যে প্রসেসিং কি, যে পার্টটা আমি তোমাদের সাথে শেয়ার করব মেইনলি, হোয়াট ইজ প্রসেসিং। কনজারভেশন, যেটা আমাদের আরেকজন সম্মানিত স্যার তোমাদের সাথে শেয়ার করবেন তার নলেজ। তো আমাদের এই সাবজেক্টটা ফিড প্রসেসিং এন্ড কনজারভেশন, যার বেসিক কিছু ডিসকাশন আমরা জেনেছিলাম লাস্ট ক্লাসে, এবং তোমাদের সাথে আমি ক্লাসের যে স্লাইড সেটাও আমি তোমাদেরকে কিন্তু তোমাদের সিআর এর মাধ্যমে তোমাদের বরাবর পৌঁছে দিয়েছি। আসো আজকে আমরা আমাদের সেটারই একটা কন্টিনিউশন আমরা সেকেন্ড ক্লাস করি। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিন শেয়ার করেছি আমি? জি ম্যাম। আচ্ছা আচ্ছা, তাহলে দেখো প্রথম ক্লাসে কিন্তু আমি বেসিক কিছু কথার মধ্যেও এই যে আমাদের আজকের যে স্টার্টিং পয়েন্ট, দেখো রিজনস ফর প্রসেসিং ফিডস, প্রথম ক্লাসেও কিন্তু আমরা এই কথাগুলো কিছুটা বলেছিলাম, একটু ডাইনামিক্যালি আমরা বলার চেষ্টা করেছিলাম যে হোয়াটস আর দ্য রিজনস অফ প্রসেসিং ফিড। তো সো হোয়াই উই গো ফর দ্য ফিড প্রসেসিং, although we know that for the processing we need labor, we need machine, we need place, so obviously it will be costly. So after that also, why we go for the processing techniques or why we apply the processing. So here are some reasons, some important reasons of feed processing. In this slide I have just mentioned the point, the title point, but now I will details discuss with you, and in this point you have to mention the discussion under these points. Okay, আশা করি তোমরা বুঝতে পারছো আমি যা বলছি, যে এগুলো শুধুমাত্র বেসিক প্লেন পয়েন্টগুলো আমি তোমাদেরকে দিয়েছি। এখন আমি তোমাদের সাথে যেটা ডিসকাস করব তোমরা সেটারই নোট ডাউন রাখবে, এবং ইন দ্য এক্সাম তোমাদেরকে কিন্তু সেভাবে লিখতে হবে, শুধুমাত্র প্লেন পয়েন্টগুলো দিলে হবে না। Not only for exam, when you will face the viva, that is feed processing and conservation practical viva, over there also you have to face all these points and you have to discuss, or you have to know the basic of these points. So reasons for processing feeds. The first point, look at the slide, that is to make more profit. We know that we do business for, not for animal, for ourselves, for our business, for profit. Business must be profitable, otherwise it will be not sustainable. So if you want to make a sustainable business, you must have to get the profit. তাই তো, তুমি প্রফিট ছাড়া কি তুমি বিজনেস কন্টিনিউ করবে না। অর্থাৎ কোনো একটা বিজনেস করতে হলে তোমাকে অবশ্যই সেটা থেকে প্রফিট আনতে হবে। তাহলে অবশ্যই আমাদের যে ফার্মিং বলি, আমি তোমাদেরকে বলেছি যে তো আমি ছাড়া তোমরা সবাই কিন্তু মিউট রাখবে, আমি চাই না তোমরা বুঝতে পারো না কেন সেটা নয়েজ হয়। আচ্ছা, তাহলে যে কথাটা আমি বললাম, সাস্টেইনেবিলিটি অ্যান্ড প্রফিট, দ্যার ইজ এ কোরিলেটেড পয়েন্ট, ইউ হ্যাভ টু মেক দ্য লিঙ্ক বিটুইন দিস। তাহলে প্রফিট আসার জন্য এই যে আমরা রিজনস অফ ফিড প্রসেসিং করে থাকি, সেটা কিভাবে হতে পারে? তুমি দেখো, আমরা জানি যে প্রসেসিং এর মাধ্যমে, by the processing we can increase the efficiency of the feed. So what is the efficiency? So efficiency means the feed that you supply to the animal, we hope that approximately 90% it will be utilized by the animal. So if sometime we supply the raw feed or feed as it is formed,
The efficiency is approximately 40 or 50 or 60% almost. আমি আবার সবাইকে রিকোয়েস্ট করছি তোমরা প্লিজ মিউট করো, আমার এখান থেকে কিন্তু নয়েজটা আসছে না। The efficiency that we supply the raw or as it is formed, the maximum that will be 50, 60 or 70%. But if you want to get the more efficiency from any particular feedstuff, obviously you have to go for some processing or some techniques to increase the feed efficiency. যদি তোমার ফিডের ফিজ এফিসিয়েন্সি বাড়ে, that means if your feed have the 100% or approximately 90% efficiency on the utilization by the animal, that means you will get more profit from that particular feedstuff providing to your animal for any specific purpose. তুমি যে পারপাসে ফিডটা দিবে সেই ফিডটা প্রোটিন সোর্স হতে পারে, এনার্জি সোর্স হতে পারে, বা যে কোনো ভিটামিন মিনারেলের সোর্স হতে পারে। যদি সেটা অ্যাপ্রক্সিমেটলি 95 or 90% ইউটিলাইজেশনের মধ্যে তুমি নিয়ে যেতে পারো, দ্যাট মিনস তার ইফিসিয়েন্সি তুমি বাড়িয়ে দিচ্ছ, এবং অবভিয়াসলি তার মানে তোমার ফিড লস কম হচ্ছে, তোমার ওয়েস্ট কম হচ্ছে, যা তুমি দিচ্ছ সেটাই পাচ্ছে, তুমি যে ক্যালকুলেশন করে ফিডসটা দিচ্ছ সেটাই সে কিন্তু 100% পাচ্ছে। এই জন্য করা হয় কি, অনেক সময় আমরা যে নিউট্রিয়েন্ট লাগে তার চেয়ে বেশি দেই, কারণ আমরা কি ধরে নিই যে ওই ফিড থেকে কিন্তু 100% ফিড ইউটিলাইজেশন হচ্ছে না, দ্যাট মিনস তার ওয়েস্ট হচ্ছে, তাহলে তার জন্য সেই গ্যাপটা না হয় সেজন্য আমরা বাড়িয়ে দিই। তার মানে এই যে বাড়তি ফিড তুমি দিচ্ছ বা এই যে বাড়তি অ্যাডিটিভ তুমি দিচ্ছ, সেখানে একটা কস্ট ইনভলভ। সুতরাং আমরা যদি এখানে প্রসেসিং করে কোনো একটা পার্টিকুলার ফিডের ইফিসিয়েন্সি বাড়িয়ে দিতে পারি, তাহলে দুইটা বেনিফিট, এক হচ্ছে তোমার ইন্ডিভিজুয়াল ইনভেস্টমেন্ট কম হচ্ছে, অ্যাট দ্য সেম টাইম তোমার ফিডের যে ইফিসিয়েন্সি বেড়ে যাওয়ার কারণে তোমার এনিমেলের ইউটিলাইজেশন কিন্তু বেড়ে যাচ্ছে, আলটিমেটলি এনিমেল বেনিফিটেড হচ্ছে। That is the point, that is efficiency of feed utilization. So approximately 10 to 15%, approximately 10 to 15% we can change the feed efficiency by processing techniques. Therefore, obviously the profit enhanced either by reducing cost or increasing production or by both. কস্ট কমানোর মাধ্যমে প্রফিট হতে পারে, তারপর হচ্ছে ইন প্রোডাকশন মাধ্যমে হতে পারে, অথবা দুটোর সংযুক্তির মাধ্যমে কিন্তু এই তোমাদের প্রথম পয়েন্টটা কভার হতে পারে। আমি আশা করি এই পয়েন্টটা তোমরা বুঝতে পেরেছো। সেকেন্ড পয়েন্ট, টু চেঞ্জ ময়েশ্চার কন্টেন্ট। টু চেঞ্জ দ্য ময়েশ্চার কন্টেন্ট। মাসুম, প্লিজ unmute your speaker. মাসুম শাহরিয়ার। মাসুম শাহরিয়ার। Okay. Yes, ma'am. মাসুম শাহরিয়ার শুনতে পাচ্ছো? Yes, ma'am. Okay. জি ম্যাম, হ্যাঁ শুনতে পাচ্ছো, ভেরি গুড। এখন তুমি আমাকে বলো, টু চেঞ্জ দ্য ময়েশ্চার কন্টেন্ট, তোমার এ যাবৎকালের নিউট্রিশনের নলেজে কি বলে যে টু চেঞ্জ দ্য ময়েশ্চার কন্টেন্ট, হোয়াট ইজ দ্য রিজন, হোয়াট ইজ দ্য কানেকশন বিটুইন রিজনস অফ প্রসেসিং এন্ড টু চেঞ্জ দ্য ময়েশ্চার কন্টেন্ট? জাস্ট সিম্পলি বাংলায় বলো এক কথায়। ম্যাম ময়েশ্চার কন্টেন্ট চেঞ্জ করলে ডাইজেস্টিবিলিটি বেড়ে যাবে। ময়েশ্চার কন্টেন্ট চেঞ্জ হলে ডাইজেস্টিবিলিটি বেড়ে যাবে কিভাবে? মানে ময়েশ্চারের সাথে ডাইজেস্টিবিলিটির সম্পর্কটা কি? মানে তোমার আনসার হয়নি, রং। মোহাম্মদ আতিকুর রহমান। Yes, ma'am. Yes. To change the moisture content, the relation between ময়েশ্চার কন্টেন্ট কমলে ম্যাম ওখানে হচ্ছে ড্রাই ম্যাটারের পরিমাণ বাড়বে। পাশাপাশি হচ্ছে যে আমরা যদি ওই ফিডটাকে প্রিজার্ভ করতে চাই বা কনজার্ভ করতে চাই, তাহলে সেখানে ফাঙ্গাল ইনফেকশন হওয়ার সম্ভাবনা কম থাকবে ম্যাম। Exactly, that is your exactly correct point. That moisture percent reduction, we have to deduct the moisture content, because if the moisture content is high and then we store the particular feedstuff, it will have some fungus, mold, or it will spoil and many problems. So to avoid this, we have to change the moisture content, change that content,
ধারণা আছে অ্যাপ্রক্সিমেটলি ময়েশ্চার কন্টেন্ট আমরা কত রাখতে চাই যদি আমরা যে গ্রেইন গুলো সেগুলো স্টোর করে থাকি? এনিওয়ান? So in general, normally we have to, হ্যাঁ বলো। 13 to 14%. ওকে, হ্যাঁ হ্যাঁ 13 to 14% এক্স্যাক্টলি। নর্মালি আমরা 13, 14 বা ম্যাক্স 15% পর্যন্ত কিন্তু আমরা আমাদের ক্রাইটেরিয়া, ফিডের ক্রাইটেরিয়া বেসিসে বা ফিডের আমাদের রিকোয়ারমেন্ট বেসিসে আমরা সেই গ্রেইনগুলো ময়েশ্চার পার্সেন্ট রিডাকশন করে থাকি, যেন আমরা সেগুলোকে একটু লং টাইম প্রিজার্ভ করতে পারি। তাহলে আমরা যদি একটু ভালো করে বলি যে ময়েশ্চার কন্টেন্ট অফ এ ফিড স্টাফ নিড টু চেঞ্জ অর মেক ইট সেফ অর ইজি টু স্টোর ফর দ্য long time. Okay, and generally the moisture stored below 14%, normally 14, or you can make it 13 to 15%. It is not any fixed issue. In between this we have to change the moisture percent below. So that is the point to change the moisture content. যারা কথা বলার জন্য স্পিকার অন করেছিলে তারা মিউট করো। To alter the particle size. Okay, the next point is to alter the particle size. এটাও আমি আশা করি তোমাদের একটা ধারণা আছে, তাই না, যে কেন আমরা পার্টিকেল সাইজ অল্টার করে থাকি। এখন তোমাদের আরেকটা ফ্রেন্ড যে আনসারটা দিয়েছিল যে ডাইজেস্টিবিলিটি, এখানে হয়তো ডাইজেস্টিবিলিটিটার সাথে আমরা একটু লিঙ্ক করতে পারি যে কেন আমরা করি। অনেক সময় আমরা কোনো একটা পার্টিকুলার একটা বড় ফিড ইনগ্রেডিয়েন্ট আছে সেটাকে আমরা ছোট করি, তাই না, সেটাকে আমরা সাইজটাকে চপ করি অথবা গ্রাইন্ডিং করি, করে আমরা ছোট করি যেন এটার ডাইজেস্টিবিলিটিটা বাড়ে। এখন আমাকে একজন বলো যে এটা ডাইজেস্টিবিলিটিটা কিভাবে বাড়তে পারে। মোহাম্মদ ওয়ালিদ, তুমি তোমার স্পিকারটা তো শুধুমাত্র তুমি ওপেন করবে, অন করবে, করে আমাকে আনসারটা বলবে। ওয়ালিদ, হ্যাঁ বলো। যে পার্টিকেল সাইজ যদি আমরা ছোট করি, রিডিউস করি, তাহলে কিভাবে এটা ডাইজেস্টিবিলিটিটা বাড়ে, তোমার কোনো ধারণা আছে? ছোট হলে সেটা মানে ভাঙতে সুবিধা হয়। কার ভাঙতে সুবিধা হবে? কে ভাঙবে? এনিমেল সেটা সহজে ভাঙতে পারে। কিভাবে এনিমেল কিভাবে ভাঙে বলো তো? তুমি সাপোজ ধরো তুমি ক্যাটেলকে ফিড দিলে বা চিকেনকে ফিড দিলে, সে কিভাবে ভাঙে? এটা ভাঙে বিভিন্ন এনজাইম সাহায্যে। আচ্ছা, আরেকজন আরেকটু পরিষ্কার করে বলো তো, তুমি অফ করো স্পিকার। ম্যাম, হ্যাঁ বলো বলো। ম্যাম পার্টিকেল সাইজটা ছোট হলে মাইক্রোবসের অ্যাটাচমেন্টটা বেশি হবে। হ্যাঁ, পার্টিকেল দেখো সাইজ ছোট হলে সারফেস এরিয়া বেড়ে যাবে, ফিডের সারফেস এরিয়া বেড়ে যাবে। তাহলে সারফেস এরিয়া বাড়লে বেনিফিটটা কে নিবে? এটার অ্যাকশনটা কে নিবে? সারফেস এরিয়াটা যখন বাড়বে মাইক্রোবসের অ্যাটাচমেন্ট হবে অবভিয়াসলি। তাহলে সারফেস এরিয়া যখন বাড়বে তখন দেখো, সেটা যদি আমরা রুমিনেন্ট অ্যানিমেলের ক্ষেত্রে চিন্তা করি, ইউ হ্যাভ দ্য ডেপথ নলেজ, তোমরা সবাই জানো বিষয়টা, থ্যাংক ইউ। যখন আমরা সারফেস এরিয়াটা বাড়িয়ে দিচ্ছি, এটা একটা বিষয়, তখন মাইক্রো অর্গানিজম সেখানে অ্যাকশনটা বেশি নিতে পারছে, বা এনজাইম যেটা যাচ্ছে সেটা অ্যাকশনটা বেশি নিতে পারছে। আবার দেখা যাচ্ছে যখন সাইজ একটা ফিড ইনগ্রেডিয়েন্টের সাইজ বড় হয়, তার চেয়ে যখন এটাকে আমরা ছোট করে কেটে কেটে দেই, সেটার কিন্তু ব্রেকডাউনের, যেটা তোমাদের একটা ফ্রেন্ড বলতে যাচ্ছিল, সে বলতে পারেনি, ভাঙা যে বিষয়টা, সে শব্দটাকে বলছিল ভাঙা শব্দটা, এটা আসলে হ্যাঁ মাস্টিকেশন হবে, সেটার মধ্যে তোমার স্যালাইভাটা বেশি ভরবে। এর সবকিছুরই মূল কারণ কিন্তু যে সারফেস এরিয়াটা বেড়ে গেল এবং সেটা খুব ছোট ছোট পার্টিকেলে পরিণত হলো। দ্যাট ইজ দ্য মেইন পয়েন্ট, দ্যাট টু অল্টার দ্য পার্টিকেল সাইজ, বাই রিডিউসিং দ্য পার্টিকেল সাইজ উই ক্যান ইনক্রিজ দ্য ডাইজেস্টিবিলিটি অফ এনি পার্টিকুলার ফিড স্টাফ। তাহলে এটাকে যদি আমরা আরেকটু ভালো করে বলি, যে সাম ফিড নিডস টু বি রিডিউসড ইন সাইজ সো দ্যাট দে ক্যান বি কনজিউমড ইজিলি যাতে কনজিউমও করতে পারে, at the same time it will be more digestible. Okay,
অ্যাট দ্য সেম টাইম যখন আমরা কম্পাউন্ড ফিড তৈরি করি তখন কিন্তু একটা ইনগ্রিডিয়েন্ট যদি অনেক বড় থাকে আরেকটা ইনগ্রিডিয়েন্ট ছোট থাকে তাহলে কিন্তু এটা পিলেটিং হবে না বা এটা ইউনিফর্ম মিক্সিং হবে কি হবে না। তাহলে কমার্শিয়াল ক্ষেত্রে তোমরা যদি চিন্তা করো তাহলে অবশ্যই কোনো একটা কম্পাউন্ড ফিড তৈরি করতে গেলে যদি আমরা পিলেট ফিড তৈরি করতে যাই তাহলে সব ইনগ্রিডিয়েন্ট এগুলোকে কিন্তু আমার ছোট সাইজে করে নিতে হবে, একটা ইউনিফর্ম সাইজে আমাদেরকে করে নিতে হবে যেন সেই পিলেটটার অ্যাপ্রোপ্রিয়েট সাইজ, শেপ এবং কোয়ালিটি আমরা ধরে রাখতে পারি। তাহলে কমার্শিয়ালিও এটার একটা ইম্পর্টেন্স আছে টু চেঞ্জ দ্য পার্টিকেল সাইজ। অ্যাট দ্য সেম টাইম কমার্শিয়াল আমরা না চিন্তা করে যদি সরাসরি অ্যানিমেলের কথা চিন্তা করি সেখানেও কিন্তু এটার একটা পজিটিভ সাইড আছে টু অল্টার দ্য পার্টিকেল সাইজ। দ্য নেক্সট পয়েন্ট টু চেঞ্জ দ্য ডেন্সিটি অফ দ্য ফিড। এখন বলো বলো আচ্ছা আমি যাই এটার সাথে, এটা তোমরা একটু শুনে নাও, দেখো তোমরা বুঝো কিনা। To change the density of the feed, that means the weight, listen carefully, the weight per unit volume of the ration affects the total intake. The weight per unit volume of the ration affects the total intakes. That means very bulky feeds are sometimes pelleted or cubed in order to increase the energy density and feed consumption. On the other hand, some favor flagged grain that ground or pelleted to minimize digestive disturbance. আচ্ছা আমি এখন তোমাদেরকে বলে দিই, তোমরা না দেখলে বিষয়টা বোঝার কথা না। অনেক সময় হয় কি কম্পাউন্ড ফিড তুমি নিজেরা যদি জাস্ট মাথায় নিয়ে আসো, তুমি একটা অ্যানিমালকে ম্যাশ ফিড দিচ্ছ, ঠিক আছে, ম্যাশ ফিড দিচ্ছ, ক্রাম্বল দিচ্ছ বা জাস্ট তুমি রেশন মিক্স করে দিয়ে দিচ্ছ। অন্যদিকে আরেকটা অ্যানিমেলকে তুমি কম্পাউন্ড ফিড যেটা আমরা বলি পিলেট ফর্মে ফিডটা দিয়ে দিচ্ছ, কোনটা বেশি বাল্কি হচ্ছে বলো তো? ম্যাম কোয়েশ্চেনটা একটু আরেকবার বলুন। আচ্ছা কোশ্চেনটা আমি আরেক বলি। ধরো তোমার একটা অ্যানিমেলকে তুমি দিচ্ছ হচ্ছে জাস্ট একটা মিক্সড রেশন, তুমি হ্যান্ডমেড একটা মিক্সড রেশন দিয়ে দিচ্ছ, ঠিক আছে। আরেকটা অ্যানিমেলকে তুমি দিচ্ছ শুধুমাত্র কম্পাউন্ড ফিড বলতে জাস্ট আমি ধরে নিলাম পিলেট ফিড দিচ্ছ। ধরো নিউট্রিয়েন্ট কিন্তু সেম দিচ্ছ, তুমি তার যা রিকোয়ারমেন্ট দিচ্ছ তা হচ্ছে সেম, পিলেট থেকেও সে তা পাবে আবার ওই মিক্সড রেশন থেকেও সে তা পাবে। বাল্কি কোনটা হবে? বাল্কি মিক্সড রেশনটা। তাহলে অনেক সময় হচ্ছে কি যদি যেন আমরা সেই বাল্কিনেসটা কমিয়ে দেই, কারণ যখন সে ওই ভলিউমটা বেশি খাবে তার কাছে মনে হবে কি সে বেশি খেয়ে ফেলেছে কিন্তু তার নিউট্রিয়েন্ট কিন্তু কম যাচ্ছে। কিন্তু এট দ্য সেম টাইম তুমি যখন কম্পাউন্ড ফিডটা খাবে সেটা কিন্তু তার কাছে যখন সে ইনটেক করবে তখন কিন্তু তার মনে হবে সে কম খাচ্ছে, কারণ সেটা বাল্কিনেসটা কম, ঠিক আছে। তাহলে এই যে বাল্কিনেস বলি বা এই যে ডেনসিটি শব্দটা বলছি, এটার জন্য কিন্তু এটা কমানোর জন্য কিন্তু আমরা প্রসেসিং করে থাকি। বোঝা গেছে এখন যে ওই সেম ফিডের অ্যামাউন্টটাই তুমি যদি কম্পাউন্ড ফিড করে সেটাকে দাও তখনই কিন্তু তার বাল্কিনেসটা কমে যাচ্ছে। দ্যাট ইজ দ্য পয়েন্ট টু চেঞ্জ দ্য ডেন্সিটি, এটাকে বাল্কিনেসও বলতে পারো। টু চেঞ্জ দ্য ডেন্সিটি অফ দ্য ফিড নর্মালি উই গো ফর দ্য ফিড প্রসেসিং টেকনিক্স। নেক্সট পয়েন্ট টু ইনক্রিজ দ্য নিউট্রিয়েন্ট অ্যাভেলেবিলিটি। এটার আসলে আলাদা কোনো ডিসকাশন নেই, অলরেডি এই কথাগুলোর মধ্যে দেখো আমরা প্রথমেই বলেছি টু ইনক্রিজ দ্য নিউট্রিয়েন্ট অ্যাভেলেবিলিটি। এটার সাথে একটা শব্দ যায়, সেটা কি বলতো? সেটা হচ্ছে ফিড ইফিসিয়েন্সি। তাহলে ফিড ইফিসিয়েন্সি দ্যাট মিনস ফিড ইউটিলাইজেশন। তাহলে ইউটিলাইজেশন কখন হবে? যখন নিউট্রিয়েন্ট গুলো অ্যাভেলেবল হবে। তাহলে দেখো স্টেপ কিন্তু এখানে ব্যাকওয়ার্ড যাচ্ছে। আমি প্রথমে বলেছিলাম ইফিসিয়েন্সি বাড়বে, ইফিসিয়েন্সি কখন বাড়বে? যখন ইউটিলাইজেশন বাড়বে। ইউটিলাইজেশন কখন বাড়বে? যখন নিউট্রিয়েন্টের অ্যাভেলেবিলিটি বাড়বে। তাহলে নিউট্রিয়েন্টের অ্যাভেলেবিলিটি কখন বাড়বে বলতো? নিউট্রিয়েন্টের অ্যাভেলেবিলিটি বাড়াতে পারি আমরা কিভাবে, বা নিউট্রিয়েন্ট আনঅ্যাভেলেবল কেন হয়? ধরো একটা পার্টিকুলার ফিডে আমরা যদি বলি যে ওই ফিডটা নিউট্রিয়েন্ট অ্যাভেলেবিলিটি কম, সেটা কেন হতে পারে, কি কারণে হতে পারে বলে তোমাদের মনে হয়? ডাইজেস্টিবিলিটি বাড়লে নিউট্রিয়েন্ট অ্যাভেলেবিলিটি বাড়বে। অ্যাভেলেবিলিটি বাড়লে ডাইজেস্টিবিলিটি বাড়বে, তুমি রিভার্স চলে গেছো। হ্যাঁ, ডাইজেস্টিবিলিটি একটা ফিডের অ্যান্টি নিউট্রিশনাল হয়, যেমন সেল ওয়ালের কারণে হতে পারে, এটা মানে লিগনোসেলুলোজ বন্ডের কারণে হতে পারে।
না, তুমি যেটা চলে যাচ্ছ সেল ওয়ালের কারণে, সেটা তুমি এনিম্যাল ফ্যাক্টরের দিকে চলে যাচ্ছ। এনিম্যাল ফ্যাক্টর আমার সাথে এখানে লিঙ্ক না, এনিম্যাল ফ্যাক্টরের সাথে এখানে আমি যাচ্ছি না। আমার তোমার কাছে পয়েন্ট হচ্ছে ফিড প্রসেসিং এর সাথে লিঙ্ক করা, এখানে সেল ওয়ালের যাবে না। সেল ওয়াল দ্বারা তুমি কত পার্সেন্ট চেঞ্জ করতে পারবে, খুবই মাইনর অ্যামাউন্ট, এবং সেটাতে তোমার কোনো হাত নেই। এনিম্যালের ভিতরে সেল ওয়ালের মাধ্যমে তুমি কতটুকু চেঞ্জ করবে, ইউ কান্ট হ্যান্ডেল দিস, বাট you can handle this by yourself by using the processing techniques that তোমাদের একটা ফ্রেন্ড কিন্তু অলরেডি বলেছে পয়েন্টটা, যে অ্যান্টি toxicity নিউট্রিশনাল anti-nutritional factors, that is the main point. Anti-nutritional factors, or sometimes we call it nutrient inhibitors or toxic substance, anything. এটা পরের পয়েন্টটাতেই কিন্তু এই কথাটা রয়ে গেছে, তোমরা জাস্ট একটু যদি কেয়ারফুলি নোটিস করতে তাহলেই হতো। এই যে ডু ডিটক্সিফাই অর রিমুভ দ্য আনডিজাইরেবল কম্পোনেন্টস, দ্যাট ইজ দ্য পয়েন্ট। যখনই কোনো ফিডে এই যে টক্সিক সাবস্টেন্স থাকে, অ্যান্টি নিউট্রিশনাল ফ্যাক্টরস থাকে, ইনহিবিটরস থাকে, এই বিষয়গুলো থাকার কারণে কিন্তু এনিমেলকে দেওয়ার ফলে আমরা দিলাম যে ওটার মধ্যে এত পার্সেন্ট নিউট্রিয়েন্ট আছে, এই চিন্তা করে আমরা দিলাম, কিন্তু ওটার অ্যাভেলেবিলিটি কমে যাবে, বিকজ তার ওই ফিডটার মধ্যে ওই নিউট্রিয়েন্টের সাথে সাথে কিন্তু এই অ্যান্টি নিউট্রিয়েন্ট ফ্যাক্টরগুলো রয়ে গেছে, যারা নিউট্রিয়েন্টের অ্যাভেলেবিলিটি কমিয়ে দেয়। তাহলে এই যে নিউট্রিয়েন্টের অ্যাভেলেবিলিটি যাতে বাড়ে, তার জন্য আমাদেরকে কি করতে হবে, অবশ্যই সেই টক্সিক সাবস্টেন্স বা অ্যান্টি নিউট্রিশনাল ফ্যাক্টরগুলো রিমুভ করতে হবে। সেটাও কিন্তু করতে পারি আমরা এই প্রসেসিং এর মাধ্যমে। এই জন্য তার পরের পয়েন্টটা দেখো বলা আছে, টু ডিটক্সিফাই অর টু রিমুভ দ্য আনডিজাইরেবল কম্পোনেন্টস। ঠিক আছে, অনেক সময় অনেক কিছু মাইক্রোবস থাকে, অনেক অর্গানিজম থাকে, যেগুলোকে আমরা ট্রিটমেন্ট করে, হিট ট্রিটমেন্ট করে বা অটোক্লেভ করে বা বিভিন্ন মাধ্যমে কিন্তু আমরা এই সাবস্টেন্সগুলোকে রিমুভ করি, যেটা আমাদের জন্য প্রয়োজন। তাহলে দেখো উল্টো যদি যাও, তোমরা যদি, আচ্ছা আমরা শেষ করি তারপর বলি। তারপরে দেখো টু লেসেন দ্য হার্মফুল সাবস্টেন্স, এটাও বোঝা যাচ্ছে যে হার্মফুল সাবস্টেন্স বিভিন্ন মোলস থাকছে, আলফ্লাটক্সিন থাকছে, এই যে বিভিন্ন কন্টামিনেট এজেন্ট গুলো থাকছে, সেগুলোকে কিন্তু আমরা দূরীভূত করতে পারি বিভিন্ন প্রসেসিং এর মাধ্যমে। টু রিডিউস দ্য স্টোরেজ, ট্রান্সপোর্টেশন স্পেস এন্ড কস্ট, টু রিডিউস স্টোরেজ, ট্রান্সপোর্টেশন স্পেস এন্ড কস্ট। বলো এই লাইনটা সম্পর্কে তোমরা বলো তো। ম্যাম আপনি বলছিলেন না বাল্কিনেসটা কমানো যাবে হ্যাঁ, ফিড প্রসেসিং এর মাধ্যমে, তাহলে তো স্টোরেজের যে স্পেসটা আছে এবং ওইটা কমানো যাবে, আর ট্রান্সপোর্টেশন কস্টটাও কমানো। ট্রান্সপোর্টেশন ম্যাম দেখা যায় বাল্কিনেস কমলে ট্রান্সপোর্টেশনও মানে কস্টটাও স্পেসটাও কমে কমে যাবে, যাবে। তাই না? যেমন তুমি যদি ধরো যে অনেক খড়কে তুমি নিয়ে যাচ্ছ এমনি ট্রাকে বোঝাই করে, সেটা বেশি স্পেস নিবে, নাকি সেই খড়টাকে তুমি যদি বেল করো বা সেটাকে ড্রাই করো বা সেটাকে প্রসেস করে একটা বেলিং কনজারভেশনের মধ্যে নিয়ে আসো, সেটাকে দেন ট্রান্সফার করো বা চপিং করো কোনোভাবে, কোনো ট্রিটমেন্ট করে তারপর সেটাকে ট্রান্সফার করো, কোনটার জন্য স্পেস কমে যাবে? অবশ্যই ওই পরের যে কাজটা তুমি করবে সেটার জন্য তোমার স্পেস কমে যাবে, তাই না? এবং স্পেস কমলে ওই সেন্সে, স্পেস কমার সেন্সে তখন কস্টটা কিন্তু কমে যাবে। এখন তুমি বলতে পারো ম্যাডাম এগুলো করতেও তো একটা কস্ট লাগবে, হ্যাঁ সেটা লাগবে, সেটাও কিন্তু আমরা আগেও বলেছি, কিন্তু তোমার সেই কস্টটা কিন্তু ইফেক্টিভ হয়ে যাবে অ্যানিমেলের পারফরমেন্সের মাধ্যমে। And the last point, to improve the keeping qualities, the overall feed processing techniques, that the main reason to improve the keeping qualities. অনেক সময় সিজনালি কি হয়, সিজনালি কিন্তু অনেক গ্রেন প্রডিউস হচ্ছে, অনেক ফরেস্ট বা ফডার প্রডিউস হচ্ছে। এই সিজনালি যে প্রডিউসগুলো হচ্ছে তাদেরকে কিন্তু আমরা বিভিন্ন রেঞ্জের মধ্যে ময়েশ্চার পার্সেন্ট নিয়ে এসে তাদেরকে আমরা দীর্ঘদিন কিউব করে বা গ্রাইন্ড করে বা হে করে, যেভাবে বলো কনজারভেশন এখানে চলে আসছে, তার মাধ্যমে কিন্তু আমরা স্টোর করতে পারছি, তার কোয়ালিটি মেনটেন করে। স্টোর করলেই কিন্তু হবে না, একটা জিনিস স্টোর করার সময় তোমাদেরকে মনে রাখতে হবে, স্টোর করে তুমি যখন তাকে রাখবে, তুমি যদি 6 মাস টার্গেট নিয়ে থাকো, 6 মাস পরেও কিন্তু সেই কোয়ালিটিটা সেম থাকতে হবে যে অবস্থায় তুমি তাকে স্টোর করেছিলে, এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে এই যে দেখো ওভারঅল কয়টা পয়েন্টটা পড়লাম আমরা, 10টা 9টা না 10টা, এই যে 10টা পয়েন্ট আমরা ওভারঅল বললাম। এখন তুমি যদি রিভার্স যাও, টু ইমপ্রুভ দ্য কিপিং কোয়ালিটিস, এখান থেকে তুমি যদি উল্টো যাও, সবার শেষে কোনটা চলে আসছে, টু মেক দ্য
মেইন প্রফিট। অর্থাৎ তুমি যেভাবেই যাও না কেন তোমার ফিড প্রসেসিং এর মাধ্যমে কিন্তু এই 10টা পয়েন্ট তুমি ইজিলি কভার করতে পারো। এবং এখান থেকে তুমি যদি শুরু করো টু ইমপ্রুভ দ্য কিপিং কোয়ালিটিস এবং এই প্রত্যেকটা স্টেপ যদি তুমি যাও তাহলে আলটিমেটলি তোমার লাস্ট গোল হচ্ছে টু মেক দ্য মোর প্রফিট। দ্যাট ইজ আওয়ার মেইন টার্গেট। আবার তুমি যদি রিভার্সও যাও যে তোমার মেইন টার্গেট কি, কেন তুমি করবে এই ফিড প্রসেসিং, তখনও কিন্তু তোমার এটাই চলে আসছে যে প্রফিট করার জন্য। তাহলে এক্ষেত্রে কি কি করতে হবে, দিস আর দ্য নেক্সট স্টেপস, যে প্রফিট করার জন্য যখন আমি প্রসেসিং করব তখন এই জিনিসগুলোকে আমার মাথায় রাখতে হবে। এখন বলো এই রিজনস ফর প্রসেসিং ফিডসে কারো যদি কোনো কথা থাকে বা কোনো বিষয় জানার থাকে। ম্যাডাম ম্যাম ডেনসিটি অফ ওয়েট পার একবার বললে ভালো হতো। ওয়েট আরেকবার বলতেন যদি। আচ্ছা, একজন বলেছো ডেনসিটি, আর আর কারো কিছু? ম্যাডাম প্যালাটিবিলিটি। আচ্ছা, আর কিছু? আচ্ছা শোনো, আচ্ছা প্যালাটিবিলিটি আমি যাই আগে। হ্যাঁ, টু চেঞ্জ দ্য প্যালাটিবিলিটি অফ দ্য ফিড। প্যালাটিবিলিটি শব্দটা এখানে অন্য আরেকটা জিনিসের সাথে যায়, বলো তো কি? বলো। ডাইজেস্টিবিলিটি না, যায়নি। টেস্ট। এখানে আরেকটা পয়েন্ট আছে ফিড প্যালাটিবিলিটি। ইনটেক। এডিবল। ম্যাম টেস্ট। এই যে দেখো প্যালাটিবিলিটি, আমি বললাম না টু চেঞ্জ দ্য প্যালাটিবিলিটি। প্যালাটিবিলিটি, তুমি একটা ফিড কখন আনপ্যালাটেবল হতে পারে বলো তো? আমরা কখন খাই না, প্যালাটেবল মানে কি, মানে সেটা খেতে ভালো লাগতে হবে, তাই না? প্যালাটেবল হতে হবে, খাদ্য উপযোগী হতে হবে। আমরা কখন খাই না কোনো জিনিস, যখন সেটা আমাদের কাছে ভালো লাগে না। না লাগার কারণ কি হতে পারে? বিভিন্ন হতে পারে। কিন্তু এনিমেলের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, হিউম্যান টেস্ট ইজ এ ডিফারেন্ট থিং, আমি বাদ দিলাম। এনিমেলের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি তখন অনেক সময় কি হয়, ফিড অনেক ডাস্টি থাকে, থাকে না? ব্রেন অনেক ডাস্টি থাকে। যখন এনিমেল খাবে, যখন এনিমেল মুখে দিবে তখন তার কিন্তু একটা নিঃশ্বাস বের হয়। নিঃশ্বাস বের হওয়ার সময় সে ডাস্ট গুলো যদি প্রচুর পরিমাণে থাকে অবশ্যই কি হবে, সেগুলো উড়বে। তোমরা দেখো গুলো থাকে সেখানে যদি খুব ডাস্টি থাকে, ডাস্ট গুলো কিন্তু উড়ে আবার তার নাকের মধ্যেই চলে যায়। এই ধরনের যখন একটা প্রবলেম হয় সে কিন্তু খেতে চায় না, সে কিন্তু খেতে চাবে না। এনিম্যাল সাইকোলজি বিষয়ে বললে কিন্তু একটা বিষয় আছে, যে তার মানে কি ডাস্টি হলে ফিডটা আনপ্যালাটেবল হবে, তার মানে তোমাকে ডাস্ট রিমুভ করতে হবে। দ্যাট ইজ দ্য প্রসেসিং পয়েন্ট। আরেকটা কি হতে পারে, প্যালাটেবল, অর্থাৎ ফিডে যখন এন্টি নিউট্রিশনাল ফ্যাক্টর থাকে তখন ফিডটা কিন্তু আনপ্যালাটেবল হয়। যেমন ফিডে কিন্তু অনেক সময় বিটার টেস্ট থাকে, তাই না? তারপর ফিডে যদি টক্সিন হয় তখন সেটা বিটার হয়ে যাবে, ফিডটা তেতো হয়ে যাবে। ফিডে যদি মোল্ড হয়, ফাঙ্গাস হয়, সেই ফিডটা কিন্তু তিতা হয়ে যাবে। সেই ফিডের একটা অর্ডার থাকবে যেটা প্লিজেন্ট হবে না, আনপ্লিজেন্ট অর্ডার থাকবে। তাহলে দেখো ডাস্ট থাকলে, টক্সিক থাকলে, মোল্ড থাকলে, ফাঙ্গাল এফেক্টেড থাকলে, এই ধরনের ইনফেকশন বা এই ধরনের প্রবলেমগুলো যদি ওই ফিডের মধ্যে ইনগ্রিডিয়েন্টে থাকে তখন ফিডটা এনিমেল খেতে চাইবে না, আনপ্যালাটেবল হবে। এই প্রসেসিং এর মাধ্যমেই তুমি প্রত্যেকটা আনওয়ান্টেড পয়েন্ট বা আনওয়ান্টেড ম্যাটেরিয়ালস রিমুভ করে সেই ফিডটাকে কিন্তু প্যালাটেবল করতে পারছো। যার কোশ্চেন ছিল প্যালাটেবল নিয়ে, সে বুঝতে পেরেছো? জি ম্যাডাম। ওকে, নেক্সট পয়েন্ট, দ্যাট ইজ দ্য ডেনসিটি। ডেনসিটি আমরা কেন বললাম আবার বলি আমি তোমাদেরকে। ডেনসিটি অফ দ্য ফিড, আমরা অনেক সময় আমাদের নিজেদের কথা চিন্তা করো, অনেক সময় তুমি যদি অনেকগুলো আমরা ধরো সবজি খেলাম, হ্যাঁ, বাল্কিনেসটা কিন্তু বেশি, তুমি পরিমাণে অনেক বেশি কিন্তু তোমার নিউট্রিয়েন্ট পাচ্ছ কম। অন দ্য আদার হ্যান্ড তুমি যদি এক টুকরা ফিশ খাও, একটা ছোট একটা পিস খাও, সেটার মধ্যে কিন্তু নিউট্রিয়েন্ট ডেনসিটি কিন্তু অনেক বেশি, তাই না? কিন্তু সাইজটা কি ছোট। at the same goes for the animal. যখন তুমি এনিম্যালকে একটা মিক্সড রেশন দিচ্ছ, একটা হ্যান্ড মিক্সড রেশন দিচ্ছ, অনেক ধরনের খাবার মিশিয়ে একটা বাল্কি ভলিউম দিচ্ছ, তখন কিন্তু তার পেটটা খুব দ্রুত ভরে যাচ্ছে, কারণ খাবারটা বাল্কি, বড় ধরনের খাবার দিচ্ছ। আবার সেই খাবারটাকে তুমি যদি প্রসেসিং করে কিউব করে বা কোনোভাবে কনসাইজ করে, ছোট করে পিলেটের মাধ্যমে, কিউবিং এর মাধ্যমে কনসাইজ করে তার সামনে দিচ্ছ, তখন সেই খাবারের বাল্কিনেসটা কিন্তু কমে যাচ্ছে, অর্থাৎ তুমি এনিম্যাল খেতে পারছে বেশি, তার নিউট্রিয়েন্ট ইউটিলাইজেশন হচ্ছে বেশি। দ্যাট ইজ দ্য পয়েন্ট, দ্যাট ইজ দ্য ডেনসিটি, টু চেঞ্জ দ্য ডেনসিটি অফ দ্য ফিড। বুঝতে পেরেছো যার পয়েন্ট ছিল এটা নিয়ে? জি ম্যাম।
ম্যাম আর কারো কোনো প্রশ্ন এখানে? ম্যাম কিপিং কোয়ালিটিসটা যদি আবার বলতেন। কিপিং কোয়ালিটিসটা কিন্তু অনেকটা এই পয়েন্টের সাথে লিঙ্ক করা, টু চেঞ্জ দ্য ময়েশ্চার কন্টেন্ট, ঠিক আছে? কারণ কিপিং কোয়ালিটিস বলছি আমরা, একটা কিপিং কোয়ালিটিস মানে কি, আমরা সেফলি স্টোর করব। স্টোর করলেই হবে না, সেটা স্টোরের কিন্তু গুণগত মান বজায় রাখতে হবে। তুমি যে অবস্থায় আজকে স্টোর করবে, 3 মাস পর তুমি যদি টার্গেট থাকে 3 মাস পর আমি খাওয়াবো, 3 মাস পর সেই অবস্থায় এটা থাকতে হবে। তাহলে এই যে কোয়ালিটিসটা, সেটা কিভাবে মেনটেন করা যায়? প্রথমত আমরা বলেছি অনেক ক্ষেত্রে আমরা ফরেস্ট স্টোর করে থাকি, আমরা ড্রাই গ্রেইন আমরা স্টোর করে থাকি। গ্রেনের ক্ষেত্রে আমরা বলেছি অ্যাপ্রক্সিমেটলি 13 to 15% ময়েশ্চার আমরা রিডিউস করি। ফরেজের ক্ষেত্রে আমরা 20% পর্যন্ত আমরা কিন্তু ময়েশ্চার রিডিউস করে থাকি। এগুলোকে আমরা কিউব করে থাকি, এগুলোকে আমরা স্টোর করে থাকি। তাহলে এই যে বিভিন্ন ভাবে কেটে ছোট করে স্টোর করা, ময়েশ্চার কমিয়ে স্টোর করা, এই সবগুলো কাজই কিন্তু করা হচ্ছে শুধুমাত্র তাকে স্টোর করার জন্য এবং তার দীর্ঘ সময় সেটা কোয়ালিটি ভালো রাখার জন্য। দ্যাট ইজ দ্য পয়েন্ট টু ইমপ্রুভ দ্য কিপিং কোয়ালিটিস। How can we use the processing techniques? Okay. আমি আশা করি এখানে কারো কোনো কোশ্চেন নেই এই জায়গাটাতে। এখন আমি জিজ্ঞেস করি যারা এখানে উপস্থিত আছে 133 জনের মধ্যে, মাহবুবা তামান্না। আসসালামু আলাইকুম ম্যাম। হ্যাঁ, সবগুলো পয়েন্ট বুঝতে পেরেছো মাহবুবা? জি ম্যাম, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখানে ডিটেইলস যখন বলা হবে অবশ্যই আশা করি পারবে, তাই না? জিহাদুল ইসলাম, ওকে, অফ ইউর স্পিকার। জিহাদুল ইসলাম। হ্যাঁ, জিহাদুল ইসলাম। ওয়ালাইকুম আসসালাম। জিহাদ, তুমি বুঝতে পেরেছো এই যে কথাগুলো বলেছি এখানে? জি ম্যাম। বুঝতে পারোনি এমন কিছু আছে? না ম্যাম। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে আমি ধরে নিচ্ছি তোমরা সবাই বিষয়টা বুঝতে পেরেছো। হোয়াই উই গো ফর দ্য প্রসেসিং টেকনিক, দ্যাট ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট পয়েন্টস অফ কোর্স ফর ইয়োর রিটেন অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ ভাইভা। প্লিজ কনসিডার দিস। এখন দেখো, যে প্রসেসিং এর একটা মেইন পয়েন্ট আমি বলেছিলাম, এন্টি নিউট্রিশনাল ফ্যাক্টরস, যেটা অনেক ফিডে থাকে, যেটা প্যালাটেবিলিটি কমিয়ে দেয়, ইনটেক কমিয়ে দেয়, ডাইজেস্টিবিলিটি কমিয়ে দেয়, ফিডের ইফিসিয়েন্সি কমিয়ে দেয়। অনেকগুলো পয়েন্ট কিন্তু এই এন্টি নিউট্রিশনাল ফ্যাক্টরস এর সাথে জড়িত। এখন আসলে আমরা জেনে নেই হোয়াট ইজ দিস এন্টি নিউট্রিশনাল ফ্যাক্টরস। প্লিজ মিউট ইউর স্পিকার্স। এন্টি নিউট্রিশনাল ফ্যাক্টরস. The anti-nutritional factors referred to as anti-nutrients, anti-nutritive factors, secondary substance or plant secondary metabolites are constituents which may be used either by themselves or through their metabolic products. They interfere with animal feed utilization and affect the health and production of the animals. Anti-nutritional factors may produce several adverse effects, যেমন reduce nutrient intake, at least actually এখানে হবে not nutrient intake, এখানে তোমরা একটা কারেকশন করে নিবে, that is reduce কি হবে বলো তো? নিউট্রিয়েন্ট অ্যাভেলেবিলিটি, নিউট্রিয়েন্ট ফিড ইনটেক হতে পারে। হ্যাঁ, যে আমি যেটা বলেছিলাম প্যালাটেবল হবে না, দ্যাট মিন্স রিডিউস দ্য ফিড ইনটেক। আচ্ছা, আমি বুঝতে পারছি না সবসময় মেয়েরাই কেন রেসপন্স করছো, কোনো ছেলেরা রেসপন্স করছো না? হ্যাঁ, করবে, সবাই রেসপন্স করবে। রেসপন্স না করলে কিন্তু এই যে অনলাইন তোমাদেরকে আমি দেখি না, তোমরা আমাকে দেখো না, খুবই অড লাগে এই ধরনের ক্লাস। আচ্ছা, রিডিউস ফিড ইনটেক, ডাইজেস্টিবিলিটি রিডিউস হবে, নিউট্রিয়েন্ট অ্যাবজর্পশন কমে যাবে, ইউটিলাইজেশন কমে যাবে। হাই লেভেল অফ দিস ফ্যাক্টরস আর ফরবিডেন। এখন এই শব্দটা যে বললাম হাই লেভেলস, হ্যাঁ, প্রত্যেকটা ফিডের মধ্যে, প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টের মধ্যেই কিছু না কিছু পার্সেন্টেজ কিন্তু এন্টি নিউট্রিশনাল ফ্যাক্টর থাকে। তাহলে এখন যদি আমরা সবগুলোই করতে যাই, সেটা কিন্তু আমাদের জন্য ইফেক্টিভ হবে না, কস্ট ইফেক্টিভ হবে না। তাহলে আমাদের কোন জিনিসটা মাথায় রাখতে হবে? লেভেল, অর্থাৎ কত পার্সেন্টে আছে, কেমন পার্সেন্টে আছে, বা ওই ফিড ইনগ্রেডিয়েন্টটা আমরা কত পার্সেন্ট এনিমেলকে সাপ্লাই দেই, যে এনিমেলকে হার্ম হবে এনিমেলের জন্য না হার্মফুল হবে না, এই জিনিসগুলো কিন্তু তোমাদেরকে জানতে হবে। তাহলেই কিন্তু তুমি ওই পার্টিকুলার ফিড স্টাফটা প্রসেসিং করবে না করবে না সেটা বুঝতে পারবে। এখন কোনো ফিডে যদি খুব কম পরিমাণে থাকে, অ্যাট দ্য সেম টাইম ওই ফিডটা তুমি খুবই সামান্য পার্সেন্টেজে দিচ্ছ এনিমেলকে, তাহলে কিন্তু ওই পার্টিকুলার ফিডের
প্রসেসিং করার প্রয়োজন নেই ওই পারপাসের জন্য। কিন্তু ধরো একটা ফিড ইনগ্রেডিয়েন্ট তুমি অনেক বেশি পরিমাণে দিচ্ছ, এট দ্য সেম টাইম তার মধ্যে যে অ্যান্টি নিউট্রিশনাল ফ্যাক্টর সেটাও বেশি পরিমাণে আছে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তোমাকে এটা চিন্তা করতে হবে। এই জন্যই কিন্তু এই পয়েন্টটা বলা আছে হাই লেভেলস। লো লেভেলস এর ক্ষেত্রে কনসিডারেশন না আনলেও চলবে। হাই লেভেলস অফ দিস ফ্যাক্টরস আর ফরবিডেন। তোমাকে যখন মানে আমি বললাম যে অ্যান্টি নিউট্রিশনাল ফ্যাক্টর যেখানে থাকবে এটা যদি পার্সেন্টেজে বেশি থাকে অবশ্যই ফরবিডেন করতে হবে বিফোর গিভিং টু দ্য এনিম্যাল। তাহলে অ্যান্টি নিউট্রিশনাল ফ্যাক্টর কি? এমন কিছু নিউট্রিয়েন্ট, অ্যান্টি নিউট্রিয়েন্টস, এনজাইম ইনহিবিটর, আরো কিছু পয়েন্ট আমি দেখাবো, যারা ফিডের মধ্যে উপস্থিত থাকে এবং ফিডের ইনটেক কমিয়ে দেয়, ডাইজেস্টিবিলিটি কমিয়ে দেয়, অ্যাভেলেবিলিটি অফ নিউট্রিয়েন্টস কমিয়ে দেয়। দিস ইজ দ্য অ্যান্টি নিউট্রিশনাল ফ্যাক্টরস। এখন জাস্ট একটা কমন প্রশ্ন দেখো যে তাহলে এই অ্যান্টি নিউট্রিয়েন্টস গুলো অ্যাকচুয়ালি ফিডের মধ্যে কেন থাকে? কেন? হোয়াই? ফিডের মধ্যে নিউট্রিয়েন্ট থাকবে, তাহলে এগুলো কেন থাকে? হোয়াই ডু দ্য প্ল্যান্ট ফিডস্টাফ কন্টেইন অ্যান্টি নিউট্রিশনাল ফ্যাক্টর? এটারও কিন্তু কারণ আছে। কারণ আমরা আমাদের সুবিধার কথা চিন্তা করছি, তাই না? আমরা ভাবছি অ্যানিমেলের ফিড দিব, অ্যানিমেল ফিডটা ভালো ফিড খাবে, অ্যানিমেলের ভালো। তাহলে প্ল্যান্টও কিন্তু তার নিজের ভালোর কথা চিন্তা করে, সেটা চিন্তা করে সে কিন্তু এই কাজটা করে, অ্যান্টি নিউট্রিশনাল ফ্যাক্টর গুলো তার মধ্যে ডেভেলপ করে। দেখো ফার্স্ট পয়েন্ট কি বলেছি আমি এখানে, anti-nutritional factors serves as defense mechanism in plants. Plants also produce and use anti-nutritional factors for plant-to-plant interaction, to fight their enemies, to interact with external environment. লাইনটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, স্পেশালি আমরা হয়তো এটার মর্ম না বুঝতে পারলেও যারা প্ল্যান্ট সায়েন্স নিয়ে কাজ করেন তারা কিন্তু খুব ভালো করে এটা বুঝতে পারেন যে অ্যান্টি নিউট্রিশনাল ফ্যাক্টরস গুলো কেন থাকে। আমি তোমাদেরকে জাস্ট একটা বেসিক আইডিয়া দিলাম যে প্ল্যান্টের এই যে একটা অ্যান্টি নিউট্রিশনাল ফ্যাক্টর, এটা কিন্তু তাদের নিজস্ব ডিফেন্স মেকানিজম বা তাদের মধ্যে প্ল্যান্ট টু প্ল্যান্ট ইন্টারাকশনের জন্য, এনভায়রনমেন্টের থেকে তাদের পার্সোনাল প্রোটেকশনের জন্য কিন্তু এই বিষয়গুলো তারা ডেভেলপ করে থাকে তাদের নিজস্ব মেকানিজমের মাধ্যমে। আরেকটা পয়েন্ট কি, প্ল্যান্ট প্রোডিউস এন্ড ইউজ অ্যান্টিনিউট্রিয়েন্টস অ্যাজ এ ন্যাচারাল পেস্টিসাইড to protect themselves against molds, bacteria, birds and other insects that plays on them. ঠিক আছে, অর্থাৎ প্ল্যান্ট তাদের নিজস্ব প্রোটেকশনের জন্য নিজের পেস্টিসাইড হিসেবে কিন্তু এই অ্যান্টি নিউট্রিশনাল ফ্যাক্টরস গুলো নিজেদের মধ্যে ডেভেলপ করে থাকে, যেন তাদেরকে কোনো ব্যাকটেরিয়া এফেক্ট না করে, মোল্ড এফেক্ট না করে, ইনসেক্ট না খেতে পারে তাদেরকে। কারণ অবভিয়াসলি অ্যান্টি নিউট্রিয়েন্টস থাকলে ইনসেক্ট খেতে গিয়েও কিন্তু খাবে না। এক্সাম্পল যেমন বিটার টেস্ট, unattractive colors, poisonous, bad odors, immune suppressants, এই বিষয়গুলো কিন্তু থেকে থাকে as a anti-nutritional factor. These are the reasons that why the plant contain anti-nutritional factors. Depending on the level of concentration of anti-nutrients in a particular animal feed, they interfere with the use of dietary nutrients in different ways. লেভেল কথাটা এখানে আসলো কিন্তু জাস্ট আরেকটা স্লাইড, আগের স্লাইডে যেখানে আমি বলেছিলাম হাই লেভেল, অর্থাৎ অ্যানিমেলকে যে ফিড দিচ্ছ সেই ফিডের মধ্যে কত পার্সেন্টে বা কত লেভেলে সেই অ্যান্টি নিউট্রিশনাল ফ্যাক্টরের কনসেন্ট্রেশনটা আছে সেটার উপর ডিপেন্ড করবে কিন্তু যে তার কি কি নেগেটিভ পয়েন্ট আসতে পারে যখন তুমি অ্যানিমেলকে খাওয়াবে। যেমন দেখো, রিডিউসিং দ্য নিউট্রিয়েন্ট ডাইজেস্টিবিলিটি বাই বাইন্ডিং দেম একটা হতে পারে। ড্যামেজ দ্য অ্যানিমাল ডাইজেস্টিভ ট্র্যাক্ট, অ্যানিমালের ডাইজেস্টিভ ট্র্যাক্টকে ড্যামেজ করতে পারে। সেকেন্ড পয়েন্ট, টু রিডিউস দ্য ডাইজেস্টিভ এফিসিয়েন্সি কমিয়ে দিতে পারে। ক্যান কজ ডিপ্রেশন ইন অ্যানিমাল গ্রোথ অ্যান্ড ফিড এফিসিয়েন্সি, এফেক্ট দ্য অ্যানিমাল হেলথ অ্যান্ড পারফরমেন্স। তাহলে এখানে যে 5টা গ্রস পয়েন্ট, দেখো 5টা গ্রস পয়েন্ট আমি বললাম, সেটা কি যে লেভেল কেমন হবে সেটার কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে নেগেটিভ পয়েন্ট কি কি আসতে পারে যদি তুমি অ্যানিমালকে খাও, সেটার একটা গ্রস পয়েন্ট আমি এখানে বললাম। দিস আর দ্য গ্রস পয়েন্টস। এখন আমি তোমাদেরকে যদি স্পেসিফিক কিছু দেখাই, মানে স্পেসিফিক, এটা কি দেখতে পাচ্ছ তোমরা? একটা নতুন স্ক্রিন শেয়ার করেছি আমি। না ম্যাম, দেখা যাচ্ছে? আচ্ছা, তার মানে আগেরটা আমাকে স্টপ করতে হবে।
এখন দেখা যাচ্ছে? জি ম্যাম। আচ্ছা। জি ম্যাম। দেখো এখানে আগে কিন্তু আমি বললাম যে ইন্ডিভিজুয়াল একটা গ্রস আইডিয়া দিয়েছি আমি যে এন্টিনিউট্রিয়েন্টস। তোমাদের 10টায় ক্লাস আছে? জি ম্যাম। তোমাদের শুরুই করলাম আমি দেরি করে, এখন আমি তোমাদের সাথে শেষ করব কিভাবে আমার আজকের টার্গেট পয়েন্ট? হলো না। আচ্ছা ঠিক আছে। শাহানুর শুনতে পাচ্ছ? শাহানুর জি ম্যাম। তুমি করো তো শাহানুর। আমার মনে ছিল না তোমার আমার ইয়েটা নতুন করে একটা করার জন্য, লিংক করার জন্য। তুমি লাস্ট ক্লাসে যেভাবে করেছিলে লিংকটা দাও তো জাস্ট এই মুহূর্তে চ্যাট বক্সে। আচ্ছা। লিংকটা দেওয়ার পর আমি তোমাদেরকে 2 মিনিট সময় দিব। হ্যাঁ, তাহলে দেখো এখানে স্পেসিফিক অ্যান্টিনিউট্রিয়েন্টস এর কিছু পয়েন্ট আমি তোমাদেরকে দিয়েছি। আগেরটা ছিল ইন জেনারেল যখন আমি বলেছি, ঠিক আছে? দিয়েছো? তুমি দেওয়ার পরে বলবে আমাকে শানুর। এখানে দেখো স্পেসিফিক যে অ্যান্টিনিউট্রিয়েন্টস পয়েন্টগুলো আছে সেটার আন্ডারে, অর্থাৎ ফাইটিক অ্যাসিড যদি একটা অ্যান্টিনিউট্রিয়েন্টস হয় সে কি কি ধরনের প্রবলেম ক্রিয়েট করতে পারে, ফেনোলিক কম্পাউন্ড যদি একটা অ্যান্টিনিউট্রিয়েন্টস হয় সে কি কি ধরনের প্রবলেম ক্রিয়েট করতে পারে, এনজাইম ইনহিবিটর কি কি প্রবলেম ক্রিয়েট করে, স্যাফোনিন কি কি করে, ল্যাকটিজ এন্ড হিমাটোগ্লুটানিন কি কি পয়েন্ট ক্রিয়েট করে, সেগুলো কিন্তু এখানে বলা আছে। এখানে ইন্ডিভিজুয়াল দেখো ফাইটিক অ্যাসিড একটা অ্যান্টিনিউট্রিশনাল পয়েন্ট, এটা কিন্তু আমরা সবাই জানি, তোমরাও জানো আমি আশা করি। তাহলে ফর্মস কমপ্লেক্স উইথ মেটাল আয়নস এন্ড ইনহিবিটস দেয়ার অ্যাবসর্পশন। এই ফাইটিক অ্যাসিডটা কি করে, মিনারেলের সাথে কম্বাইন তৈরি করে, মিনারেলের সাথে একটা বন্ড তৈরি করে এবং মিনারেলের অ্যাভেলেবিলিটি কিন্তু কমিয়ে দেয়। সেকেন্ড দেখো রিডিউস মিনারেল বায়োঅ্যাভেলেবিলিটি, একটাই কথা বলা হয়েছে এখানে। At the same time, a key component of crop that cause zinc deficiency. ঠিক আছে? জিঙ্ক ডিফিসিয়েন্সি তোমরা কি করেছো? শানু দিয়ে দিয়েছো? আচ্ছা আমি তাহলে 2 মিনিট পজ দেই তোমাদের এটা কমপ্লিট করার জন্য সবাইকে। জি ম্যাম, আরেকটা বিষয় ম্যাডাম, আপনি যদি একটু কাইন্ডলি জিজ্ঞেস করেন যে সবাই করতে